প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। সাথে আছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতে কল সেন্টার বড় একটি বাজারে পরিণত হচ্ছে দেশে। বর্তমানে 50,000-এর বেশি তরুণ তরুণী কাজ করছেন এই কল সেন্টারগুলোতে। এবারে শুনব দেশের অন্যতম বড় কল সেন্টার ডিজিকনের কথা। যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা শেষ করে প্রযুক্তি খাতে সেখানে যুক্ত হওয়া চাকুরি ছেড়ে দেশে এসে এই কল সেন্টারটি গড়ে তোলেন ওয়াহিদ শরীফ। 10 বছরের মধ্যেই দেশের অন্যতম বড় কল সেন্টারে পরিণত হয় ডিজিকন। গুড আফটারনুন, আমি সৈয়দা নাসরা কাজী বলছি। স্যার, আপনি একটি সার্ভিস রিকোয়েস্ট রেখেছিলেন। স্যার, আপনার সার্ভিস রিকোয়েস্টের সিরিয়াল নাম্বারটি ছিল 126868। যুক্তরাষ্ট্রে অলমোস্ট 18-19 বছর ছিলাম। ওইখানে আমার হায়ার স্টাডিজ ওখানে, কলেজ ওখানে, তারপরে প্রফেশনাল লাইফে শুরু ওখানে। আইটিতে আমার গ্র্যাজুয়েশন, তারপরে আইটিতেই আমার কাজ করা। সো দীর্ঘ 8-9 বছর আমি কাজ করেছি বিভিন্ন কোম্পানিতে, আইটির উপরেই কাজ করেছি। সো অ্যাট সার্টেন পয়েন্ট আসলে মনে হলো দেশে আসার ইচ্ছা ছিল, সবসময়তেই দেশে আসার ইচ্ছা ছিল। 2009-এ এসে তখন চিন্তা করলাম যে কি করা যায়। আইটি ডেফিনেটলি এত বছরের এক্সপিরিয়েন্স, বাইরের এক্সপিরিয়েন্স, কিছু যদি দেশের জন্য করতে পারি, দেশের যে ইয়াং জেনারেশন তাদেরকে নিয়ে কিছু করা যায় যদি, এবং সাথে সাথে গভর্নমেন্টের পলিসি, ফেভারেবল পলিসি টুয়ার্ডস আইটি তো, এবং ইয়াং ছেলে মেয়েদেরকে যদি কাজে লাগানো যায় তাহলে একটা জব ক্রিয়েশনেরও সুযোগ হবে, একটা এমপ্লয়মেন্ট জেনারেশনেরও সুযোগ হবে। তো সব কিছু মিলায়ে আসলে এই বিপিও সেক্টরে আসা, কল সেন্টারে আসা। সো চলুন আমরা আপনাকে একটু আমাদের অপারেশন সেন্টারটা দেখিয়ে নিয়ে আসি। স্যার, আপনার গ্রাহক আইডিটি বলুন স্যার। ধন্যবাদ স্যার সঠিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য। স্যার, কিভাবে সহায়তা করতে পারছি? আমরা যখন শুরু করেছিলাম আমাদের 140 জনের মতো ছেলে মেয়েকে নিয়ে আমরা শুরু করেছিলাম দীর্ঘ অলমোস্ট 11 বছর আগে। তো এখন অলমোস্ট 1200-র উপরে আমাদের ছেলেমেয়েরা কাজ করছে। নট অনলি আমার এইটাই আমার ওয়ান অফ দ্য মেজর সেন্টার অপারেশন। আমার আরও সেন্টার আছে জনতা টাওয়ারে, এবং যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আমাদের আরেকটা অপারেশনস আছে। আমরা এই কল সেন্টার থেকে বিভিন্ন ধরনের সার্ভিস দিই, মেইনলি টেলিকম সার্ভিসেস দিয়ে থাকি, তারপরে আপনার সিটিজেন সার্ভিসেস দিয়ে থাকি, আমরা এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সেক্টরে আমরা সার্ভিস দিয়ে থাকি। এটা ব্যাংক হতে পারে, আমরা ব্যাংকের সার্ভিস দিয়ে থাকি। আমরা সিটিজেন সার্ভিসে দিয়ে থাকি, যেমন 999-এর ব্যাক অফিস বা টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি। স্কিল সেট ডেভেলপমেন্টের জন্য আমাদের বিভিন্ন ধরনের পদক্ষেপ আছে। ধরেন আমরা একজনকে হায়ার করার পরে তার স্কিল সেটের গ্যাপটাকে আমরা অ্যানালিসিস করার পর তাকে দেখি যে তার কোন জায়গাতে দরকার। তাকে সফট স্কিল ট্রেনিং দেওয়া হলে আমাদের কিছু প্রসেস আছে, সফট স্কিল ট্রেনিং দেওয়া হয়। তারপরে প্রসেস রিলেটেড ট্রেনিং দেওয়া হয় যে কোন প্রসেসে সে কাজ করবে। সে কি টেলিকম প্রসেসে কাজ করবে, নাকি সে ডিটিএইচ স্যাটেলাইট কোম্পানির প্রসেসে কাজ করবে, নাকি সে ব্যাংকে কাজ করবে। তো ওই প্রসেস স্পেসিফিক তখন তাদেরকে আবার স্কিল সেট ডেভেলপমেন্ট করা হয়। আপনার বিষয়টির জন্য আমি অত্যন্ত দুঃখিত স্যার। কাইন্ডলি আমাকে কিছুটা সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি বিষয়টি চেক করে আপনাকে জানাচ্ছি। আমাদের প্রথম দিকে আমাদের একটু সমস্যা হয়েছিল, যেহেতু এটা সবার জন্যই নতুন প্যান্ডেমিক এবং এরকম লকডাউন এরকম সিচুয়েশন। বাট আমাদের খুব শীঘ্রই আমাদের যে রেগুলেটরি বিটিআরসি আইসিটি ডিভিশন তাদের থেকে পারমিশন আমরা নিই, এবং সেগুলোকে নিয়ে আমরা স্পেশালভাবে, যেহেতু এটা একটা যে এমার্জেন্সি সার্ভিসেস আমরা প্রোভাইড করে থাকি, যে আমাদের এই সার্ভিসগুলো না দিতে পারলে কিন্তু আমাদের ক্লায়েন্টের সার্ভিস বন্ধ হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা স্পেশালি হেলথ কোড মেনে আলাদাভাবে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা নিয়ে আমাদের সবাইকে যাদেরকে আমাদের আনতে হয়েছে অফিসে তাদেরকে আমরা এনেছি, যাদেরকে বাসার থেকে কাজ করাতে পেরেছি তাদেরকে বাসাদের থেকে আমাদের অ্যাক্সেস দিতে হয়েছে।
গুড ইভিনিং স্যার, মবিন বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? পুরো আউটসোর্সিং এর মধ্যে ভয়েস হচ্ছে অনলি 20-25%, আর বাকি 70-80% কিন্তু নন ভয়েস ব্যাক অফিসে। সো ডেফিনেটলি কল সেন্টার ভয়েসের দিকে কিন্তু ফিলিপিন অনেক আগিয়ে গেছে, ইভেন ইন্ডিয়াকেও ছাড়িয়ে গেছে ভয়েসের দিক থেকে। এখন কিন্তু 90% ভয়েস কাজ কিন্তু ফিলিপিন থেকে হয়। ইন্ডিয়া কী করেছে, ইন্ডিয়া যখনই সেটা রিয়েলাইজ করেছে, তারা কিন্তু চলে গেছে নলেজ প্রসেস আউটসোর্সিংয়ে, তারা চলে গেছে হাই লেভেলে ব্যাক অফিস, যেখানে নলেজ যাতে ভয়েস না করতে হয়। তো আমাদেরকেও আসলে ওই জায়গাটাতে যেতে হবে। ব্যাক অফিসের নলেজ, আমাদের প্রচুর স্কিল সেট আছে যারা হয়তো বা প্রপারলি কথা বলতে পারছে না, কিন্তু তারা কিন্তু বসে একটা ইমেলে চ্যাট করতে পারছে, ইমেল করতে পারছে, তারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পারে, তারা বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড আউটসোর্সিংয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তারা করতে পারে। তো আমরা যদি ওই জায়গাটাতে ফোকাস করি তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু নট অনলি ইন্ডিয়া, আমাদের কিন্তু ইন্ডিয়া ফিলিপিনকে ছাড়িয়ে যাবে। পুরো ডিজিকনকে আমি দেখতে চাই একটা আইটি আউটসোর্সিং বা আইটি সলিউশন প্রোভাইডার হিসাবে, যে নট অনলি দি বিপিও সার্ভিস বা আউটসোর্সিং সার্ভিস, বা আমরা কিছু নিশ সলিউশন বা নিয়ে কাজ করতে চাই, যেখানে আসলে এন্ড টু এন্ড কাস্টমারের একটা প্রসেস অটোমেশন বা কাস্টমারের একটা বিজনেস লাইন অফ বিজনেসের অটোমেশন যদি আমরা করতে পারি, এবং সেটা করে যদি কাস্টমারেরও ভ্যালু অ্যাডিশন হয় এবং তার বিজনেসে যদি হেল্প হয়, সেই জায়গাগুলোতে আমরা আসলে ফোকাস করতে চাচ্ছি। আরেকটা জায়গায় একটু ফোকাস করতে চাচ্ছি যে ট্রেনিং অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্টের জায়গাগুলোতে, যেখানে দেখছি যে আমাদের এখনও অনেক স্কিল সেটের অভাব আছে। যারা ইন্ডাস্ট্রিতে আসতেছে, আইটিএস ইন্ডাস্ট্রিতে আসছে, তাদের মধ্যেও একটা স্কিল সেটের গ্যাপ আছে। সো এই গ্যাপগুলোকে অ্যানালিসিস করা, অপরচুনিটিসগুলো কোথায় আছে, নট অনলি বাংলাদেশ, ইন্টারন্যাশনাল মার্কেটের অপরচুনিটিগুলো কী আছে, এবং সেখানে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এখনই স্কিলড করতে পারি, তাহলে বাংলাদেশের না খালি আমরা পৃথিবীর সব জায়গার কাজেরই কিন্তু অপরচুনিটিগুলো আমরা নিতে পারবো। দেখব ব্লকচেন নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ খন্দকার আতিকি রব্বানীর সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। প্রযুক্তি বিপ্লবের এই যুগে ব্লকচেন কথাটি বেশ আলোচনা হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষের মধ্যেও ব্লকচেন সম্পর্কে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে গত কয়েক বছর ধরে। তো ব্লকচেন কি এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আছেন ব্লকচেন বিশেষজ্ঞ খন্দকার আতিকি রব্বানী। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। ব্লকচেনের ধারণাটি অনেক আগের এবং অনেক পুরনো। তো 2008 সালের পর থেকে আসলে মূলত এটা মানুষের কাছে বেশ পরিচিত একটি নাম মনে হচ্ছে। তো ব্লকচেন কি, এই সম্পর্কে আমরা শুরুতে জানতে চাচ্ছি। মানে ব্লকচেনটা কিন্তু এসছে ডেটাটা ব্লকের মধ্যে রেখে ওটাকে সুরক্ষিত করে এবং প্রত্যেকটা ব্লককে চেইন করে দেয়, এই জন্যই নামটা এসছে। বাট এটার কনসেপ্ট এবং ফিলসফি কিন্তু অনেক আগের। ব্লকচেনের মোদ্দা কথা হচ্ছে এক থেকে একাধিক। আমার যদি ইনফরমেশন একাধিক মানুষের কাছে একসঙ্গে থাকে, এটা বেশি সুরক্ষিত, মানে দ্য ট্রুথ ইজ মোর সিকিউরড। আর একার কাছে থাকলে ওয়ান পয়েন্ট অফ ভালনারেবিলিটি, ওয়ান পয়েন্ট অফ ম্যানিপুলেশন। সুতরাং এই আইডিয়াটা আপনি যদি আমাদের প্রাগৈতিহাসিক সময় বা আমাদের যদি 100 জনের একটা গ্রাম থাকে, সবাই জানে কার জমি কোনটা, কার ছাগল কোনটা, এবং এটা যদি কেউ একজন মারাও যায়, অন্য 99 পিপল নো। এই যে সামগ্রিকভাবে ইনফরমেশন সবার কাছে রক্ষিত আছে, এটাই কিন্তু ব্লকচেনের মূল কথা। ব্লকচেনটা এসছে এই ডিজিটাল ওয়ার্ল্ডে, ইন্টারনেট পৃথিবীতে কেমন করে ওই আইডিয়াটা এখানে এক্সট্রাপোলেট করা যায়। ব্লকচেন বলতে আসলে মানুষ এখন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনকে অনেকে বুঝে থাকে, কিন্তু ব্লকচেনের ব্যবহারের পরিধি তো অনেক বড়। জি, মানে ব্লকচেনটা হচ্ছে কি এমন একটা টেকনোলজি, মানে যেটা ইজ এ টিম গেম। মানে অনেককে একসঙ্গে মিলে আপনি যদি ইনফরমেশন সুরক্ষিত করতে চান, ওর মধ্যে সে টেকনোলজি আছে যে আপনি একে অপরের সঙ্গে কি করলেন সেটা আপনার সবাই মোটামুটি জানবে এবং সুরক্ষিত। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ব্লকচেনের একটা খুব প্রাইমারি অ্যাপ্লিকেশন, খুব
প্রধান অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটার জন্য বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি এত বহুল প্রচলিত হয়েছে। এটা খুবই এলিগেন্ট একটা টেকনোলজি, কিন্তু যেই টেকনোলজিটা আছে এটা দিয়ে কিন্তু আপনি গভর্নমেন্ট, সাপ্লাই চেইন, অ্যাডমিনিস্ট্রেশন, ট্রানজ্যাকশন ওরিয়েন্টেড সব জায়গায় কিন্তু এটাকে ব্যবহার করতে পারবেন। ইন্টারনেটের অ্যাপ্লিকেশন ইমেইল, সেরকম ব্লকচেনের অ্যাপ্লিকেশন একটা ক্রিপ্টোকারেন্সি হতে পারে, কিন্তু আরও অনেক অ্যাপ্লিকেশন আছে। আর্থিক খাতে বিশেষ করে ব্যাংক, ইন্স্যুরেন্স বা ক্যাপিটাল মার্কেটে এই ব্লকচেন কিভাবে ব্যবহার করা হ্যাঁ যায়? শিওর, মানে আর্থিক দেখেন আর্থিক খাত হচ্ছে ট্রানজ্যাকশন ওরিয়েন্টেড, সেখানে আপনার এই ট্রানজ্যাকশনকে ট্রান্সপারেন্ট রাখা, সুরক্ষিত রাখা, এই জন্য কিন্তু আপনার টেকনোলজি দরকার। এখন আগের দুনিয়ার যে টেকনোলজি ছিল সেখানে ধরেন আপনার ওই সার্ভার বেস, মানে একটা ডেটা বেস আছে যেটা আপনার হয়তো সেন্ট্রালাইজড, এবং সেটা কিন্তু ওই পয়েন্ট অফ ভালনারেবিলিটি, পয়েন্ট অফ ম্যানিপুলেশন। এখন আপনি যদি ব্লকচেনের মতো টেকনোলজি নেন যেটা ডিসইন্টারমিডিয়েট করে দেয়, ডিসেন্ট্রালাইজ করে দেয়, ওই ডেটাগুলি আপনার এক জায়গায় থাকে না, সবার কাছে থাকে, এবং ওটা তখনই আপডেট হয় যখন সবাই অ্যাগ্রি করে। হয়তো এর মধ্যে একটু আর আলোচনা আছে, কিন্তু বেসিক্যালি হচ্ছে যে কনসেনসাস না হলে এটা আপডেটেড হয় না। আর ব্লকচেন ইমিউটেবল, ডাটা একবার ঢুকলে ওটাকে কেউ চেঞ্জ করতে পারে না। আর আরেকটা জিনিস হচ্ছে এটা ডিস্ট্রিবিউটেড, সবার কাছে থাকে, সুতরাং কেউ এটাকে একা কিছু করতে পারে না। এই জন্য কিন্তু আর্থিক খাত, ব্যাংক বলেন, অন্যান্য যে মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রি আছে, সেখানে কিন্তু প্রচুর ব্লকচেনের অ্যাপ্লিকেশন আছে। কয়েক বছর আগে বাংলাদেশ ব্যাংকের একটি রিজার্ভ চুরির ঘটনা ঘটেছিল। সেটা একটি সাইবার ক্রাইম বলতে পারেন, সাইবার হামলা করেও বলতে পারেন। তো সেই সাইবার হামলা রোধের জন্য এই ব্লকচেন কিভাবে ব্যবহার করা যায়? মানে হচ্ছে কি, ওই সাইবার অ্যাকচুয়ালি হয় কি জানেন, সাইবার ক্রাইমের জন্য ধরেন আমার কাছে একটা কম্পিউটার আছে, আমি অনেক কিছু পাসওয়ার্ড দিয়ে রাখলাম। এখন সামহাও যদি সেই পাসওয়ার্ডটা সুরক্ষিত না হয়, তাহলে তো আমি যতই এটাকে আটকিয়ে রাখি কেউ ওটার মধ্যে ঢুকতে পারে। এখন বাংলাদেশ ব্যাংকে যেটা হয়েছে ধরেন, সেটা হয়তো অত আমি বিশ্লেষণ করতে পারবো না, কিন্তু মানে যেটা ব্লকচেন প্রযুক্তি যেটা এনেবল করতো, এটা হচ্ছে যে ওই ইনফরমেশনগুলি কোনো কিছু ট্রানজ্যাকশন গো থ্রু করতে গেলে অনেকের সমন্বয় লাগে, অনেকের কনসেনসাস লাগে, অনেকের অ্যাগ্রিমেন্ট লাগে, এবং সেটা ছাড়া আপনার ওই ব্লকে ওটা আপডেট হয় না। মানে ব্লকচেন হচ্ছে একটা কমিউনিটি জিনিস। সুতরাং এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে ইভেন ইনক্লুডিং বাংলাদেশ ব্যাংকের মানে যেসব ট্রানজ্যাকশনস হচ্ছে সেগুলি সুরক্ষিত করার জন্যে আমাদের প্রচুর ব্লকচেনের উপর রিসার্চ করা দরকার, এবং কেমন করে এটাকে অ্যাপ্লাই করলে এই ধরনের জিনিস সেফ অ্যান্ড সিকিউর থাকবে সেই সম্বন্ধে আমাদের মানে আগে যাওয়া উচিত। সার্বিকভাবে কতটুকু নিরাপদ এই ব্লকচেন ব্যবহার করা? মানে ব্লকচেন কিন্তু একটা প্রযুক্তি যেটা উদ্ভাবন হচ্ছে, এখানে কিন্তু প্রবলেমস আছে, এখানে একটা মানে ট্রাইলেমা আছে। এটা অনেক ডিসেন্ট্রালাইজ, মানে অনেকের কাছে ইনফরমেশন, তো সেটা তো একটা সমস্যা আছে। তার ফলে হয় কি এটা সিকিউর, ঠিক আছে, কিন্তু এটার স্পিড এক্সিকিউশন কম। মানে আপনি যদি সবার সম্মতি নিয়ে কিছু একটা করতে চান তাহলে সময় লাগে না, কিন্তু সেইগুলিও এভলভ হচ্ছে, সেগুলিও আপনার ওই প্রবলেমসগুলি সলভ করা হচ্ছে। সুতরাং ব্লকচেন আপনি যেটা বলছেন কোনো কি সমস্যা না, বা কোনো ভয় আছে কি না, মানে ভয়টা হচ্ছে যে আমাদের ওই প্রযুক্তি এভলিউশনের সঙ্গে যেতে হবে কেমন করে আমাদের, এবং আমাদেরও বাংলাদেশ যেমন এসডিজি গোলস অ্যাচিভ করতে চায়, গুড গভর্নেন্স চায়। গুড গভর্নেন্স মানে হচ্ছে গিয়ে একটা শেয়ার্ড গভর্নেন্স। এখানে কিন্তু এই ব্লকচেন প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি, রাইট ডিজিটাল প্রযুক্তি না নিলে কিন্তু এগুলি সম্ভব না। আমরা জানি যে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা একটি জটিল প্রক্রিয়া, তো সেই জটিল প্রক্রিয়া সহজ করা যায় কিভাবে এই ব্লকচেন ব্যবহার করে? জি, এটা কিন্তু একটা খুবই মানে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, এবং দেখেন যেখানেই মাল্টি পার্টি একটা কোঅর্ডিনেশনের প্রয়োজন সেখানে কিন্তু ব্লকচেন এক্সেলস। দেখেন আমি যতদূর জানি ভূমি মন্ত্রণালয় আছে, আইন মন্ত্রণালয় আছে, আর এখানে জমি জমার দলিল, তারপরে মিউটেশন অমুক টুমুক। এখন এগুলি ধরেন আমি আপনার কাছ থেকে একটা জমি কিনলাম, এটা যদি সত্যি হয়, এটা যদি একবার ব্লকচেনে ঢুকে যায়, এটা কিন্তু কেউ আর ট্যাম্পার করতে পারবে না, অন্য কেউ এসে আমার নাম চেঞ্জ করতে পারবে না। সুতরাং এই যে যেখানেই আপনার ট্যাম্পার প্রুফ চান, যেখানে আপনি ম্যানিপুলেশন প্রুফ চান, কারণ একবার ঢুকে গেলে আপনার কিন্তু সেটাকে আর চেঞ্জ করতে পারবেন। সুতরাং এটাই কিন্তু একটা স্বস্তি। ইন্টারনেট যেরকম পৃথিবী চেঞ্জ করে দিয়েছিল, ব্লকচেনও উইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ব্লকচেন ব্যবহার করলে অনেক সময় দেখা যাচ্ছে দেশের বাইরে টাকা পাচারের একটা সুযোগ থেকে যায়, সেক্ষেত্রে এটা আসলে কিভাবে হচ্ছে কি জানেন, মানে টেকনোলজির কিন্তু কোনো কনসার্নস নাই। আমি টাকা আমার পকেটে আমি কি ভালোর জন্য খরচ করলাম না খারাপ জন্য খরচ করলাম সেটা। এখন বিটকয়েনের ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা পাবলিক
ক্রিপ্টোকারেন্সি এবং এর অনেক আরও ক্রিপ্টোকারেন্সি। এটা অর্থ হচ্ছে কি যে কোনো কেউ একটা অ্যাকাউন্ট খুলে একটা নাম্বার, আমার কোনো নাম টাম থাকবে না। তাহলে এখন যদি আপনি এমন হতো যে বাংলাদেশে ব্যাংক ট্যাঙ্ক আছে, শুধু অ্যাকাউন্ট নাম্বার আপনি খুলতে পারবেন কিন্তু নাম টাম রাখবে না, তাহলে একটা অসুবিধা না? কারণ আপনি তো জানবেন না যে এটা কে। তো এখন এই জিনিসটা বিটকয়েনে হয়েছে বিকজ ওদের এই একটা এলিগেন্স অফ টেকনোলজি যে কেউ ঢুকতে পারে। কিন্তু আপনি কিন্তু এই জিনিসটাকে যখন কোনো গভর্নমেন্ট বা কোনো দেশ অ্যাডপ্ট করবে তখন কিন্তু সে আর ওই KYC বাদ দিয়ে তো করবে না। আপনার যদি একটা অ্যাড্রেস থাকে, আমি যদি আপনাকে পাঠাই তাহলে আপনি বুঝবেন যে টাকাটা। আর অ্যাকচুয়ালি যারা গুড অ্যাক্টার্স তাদের জন্য তো ওপেন হলে কোনো অসুবিধা নাই, যারা ব্যাড অ্যাক্টার্স তারাই আপনার ক্লোজ থাকতে চায়। সুতরাং আপনার ব্লকচেনের মতো জিনিস দিয়ে আপনি মানে প্রাইভেসি প্রিজার্ভ করা যাবে এবং আপনার মানুষকে স্বাচ্ছন্দ্য দেওয়া যাবে। পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এসব দেশেও তো ব্লকচেন বেশ ব্যবহার হচ্ছে। বাংলাদেশ আসলে কেন পিছিয়ে পড়ছে এই ক্ষেত্রে? না, আপনার সব দেশেই কিন্তু ব্লকচেন নিয়ে একটু টানাপোড়েন আছে, কারণ তাই না, এই যে ডিসেন্ট্রালাইজেশন, এখন ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, তারপরে ক্রিপ্টোকারেন্সি নিয়ে সবারই একটু অ্যালার্জি আছে, সবাই বুঝতে পারছে কি হবে কি না হবে, কিন্তু অ্যাডপ্ট করে যাচ্ছে সারা পৃথিবীতেই। কিন্তু এখন আপনার যেমন ধরেন এই ব্লকচেন নিয়ে অনেক চিন্তাভাবনা, অনেক কিছু আগাচ্ছে। এডুকেশন বলেন, এগ্রিকালচার বলেন, সাপ্লাই চেইন বলেন এবং আমাদের ফাইন্যান্সিং। শুধু আমাদের যেটা বাংলাদেশ কেন পিছিয়ে আছে, বাংলাদেশে যেটা এখন করতে হবে, আমাদের তো রেগুলেটরি কমপ্লায়েন্স লাগবে, রেগুলেটরি সাপোর্ট লাগবে। এই জন্য আমাদের কিন্তু খুব রিসার্চ করতে হবে। আমাদের গভর্নর অফ বাংলাদেশ ব্যাংক, আমাদের ধরেন মিনিস্ট্রি, আমাদের সবাইকে বুঝতে হবে যে এই প্রযুক্তি কিন্তু আপনি ঠেলে সরাতে পারবেন না, প্রযুক্তি আগে। শুধু আমাদেরকে এটা হয়তো এখন আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে খুব শঙ্কিত আছে, কিন্তু আপনার যদি জানেন, ব্যাপারটা বোঝেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার এই যে আগামীতে আছে অনেকে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বলছে, ক্রিপ্টোকারেন্সি হলে আপনার যদি ক্যাশলেস সোসাইটি হয় তাহলে কিন্তু খুব ইজি, আপনাকে এই যে ট্যাক্স রিটার্ন এগুলি অটোমেটিক হয়ে যাবে। সরকার কিন্তু অলরেডি বলছে যে একটা ক্যাশলেস সোসাইটি গড়ে তুলবে আগামী কয়েক বছর পরেই। হ্যাঁ, ওই যে সেদিন ব্লকচেন একটা বড় একটা জায়গা দখল করবে। শিওর, ব্লকচেন উইল ল্যান্ড অথেন্টিসিটি এবং প্রাইভেসি প্রিজার্ভিং এবং কনফিডেন্স। আপনি সবাই মিলে যদি এমন একটা টেকনোলজির উপরে ভাসি যেখানে আমি জানি যে তথ্য বিকৃত হবে না, আমার হঠাৎ করে ইনফরমেশন ম্যানিপুলেটেড হবে না, তাহলে আমরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে বাস করতে পারি। সুতরাং সুতরাং আপনি যে ক্যাশলেস সোসাইটি বলছেন, এখানে প্রাইভেসি প্রিজার্ভিং ব্যাপারটা, কারণ এখানে আবার আইডেন্টিটির ব্যাপার আছে। আইডেন্টিটি যেমন ধরেন এখন ডেটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি অনেকটা যখন ফ্রি ইউজ করছেন, ওয়েন ইউ বাই এ প্রোডাক্ট ফর ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট, এরকম একটা বাক্য আছে। হয় কি যে আপনার ডেটা এখন ফেসবুক নিয়ে যারা অ্যাডভার্টাইজার আছে তাদেরকে দিলে তারা অনেক কিছু আর্ন করতে পারে। এখন এই ডেটা কিন্তু আপনার কাছে থাকা উচিত, সোভরেন আইডি থাকা উচিত, সোভরেন আইডেন্টিটি। আপনি যখন চাইবেন তখন সেটাকে আপনি বের করে দেবেন। এই জিনিসটা কিন্তু আপনার ব্লকচেন দ্বারা সম্ভব। বাংলাদেশে ব্লকচেন ব্যবহার বাড়ানোর জন্য বা এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য সরকারের কি করা উচিত? সরকার কিন্তু অলরেডি একটা স্ট্র্যাটেজি পেপার আছে মিনিস্ট্রি অফ আইসিটি থেকে, ব্লকচেন ইন্ট্রোডাকশনের জন্য একটা স্ট্র্যাটেজি পেপার আছে। এবং আপনার আর কিছু তো ধরেন বাংলাদেশ কম্পিউটার বা কাউন্সিল কিছু পাইলট প্রজেক্ট করেছে, সার্টিফিকেট ক্রেডেন্সিয়ালিং। ধরেন আপনার MA সার্টিফিকেট ঢাকা ইউনিভার্সিটি হোয়াটএভার, এখন এটা যদি আমি কেউ দেখতে চাই তাহলে সেটা কি সঠিক কিনা, এটা যদি একটা ব্লকচেন ডাটাবেসে থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই, ইনস্ট্যান্টলি ভেরিফাই করতে পারবে। তারপর আপনার কিছু প্রাইভেট প্রতিষ্ঠান সাপ্লাই চেইন, আমি জানি IPDC অর্জন নামে একটা প্রজেক্ট করেছিল, ওটা হাইপারলেজার ফ্যাব্রিক, ওটা হচ্ছে একটা প্রাইভেট ব্লকচেন। তারপরে আপনার HSBC ব্যাংক, SCB ব্যাংক, তারাও কিন্তু কিছু পেপারলেস LC, তারপরে আপনার রবি, তারাও বোধহয় কিছু অল্টারনেটিভ কিছু ফোন লোন দেওয়ার জন্য এরকম ধরনের কাজ। তো এগুলি কিন্তু ছোট কাজ কিছু আছে এবং অনেকে আমাদের দেশে বসে অন্য দেশেরও ব্লকচেনের কাজ করছে। কিন্তু আমাদের দেশে আমার কাছে মনে হয় কি জানেন, যে সরকারকে একটা ভীষণ লিড নিতে হবে, কারণ গুড গভর্নেন্স ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং SDG গোলস। আর গুড গভর্নেন্স মানেই হচ্ছে গিয়ে আপনার শেয়ার্ড ইনফরমেশন, কোলাবোরেটিভ একটা টাস্ক। এটার জন্য টেকনোলজি ইউজ করতে হবে, ডিজিটাল বাংলাদেশ। কিন্তু যেমন টেকনোলজি যেটা দিয়ে আপনি সিস্টেমকে একেবারে কাইন্ড অফ ম্যানিপুলেশন প্রুফ করতে পারবেন, সেটার জন্য আপনার এই ব্লকচেনের মতো টেকনোলজি খুব আষ্টেপৃষ্টে আমাদের এমব্রেস করা উচিত। আমাদের শিক্ষার কারিকুলামে এই ব্লকচেন বিষয়টি কিভাবে ব্যবহার করা যায় এবং ব্লকচেন শিক্ষার পরিধি কিভাবে বাড়ানো যায়? জি, দুটো অঙ্গ। একটা হচ্ছে যে আমাদের কম্পিউটার সায়েন্স বা আমাদের যেসব সিলেবাস আছে সেখানে তো ব্লকচেনে কেমন করে ডেভেলপমেন্ট করা যায়, কেমন করে আমরা স্কিল ডেভেলপ করি, সেটা কিন্তু রাখা উচিত। এটা একটা। কিন্তু এটা আবার করতে গেলে সঙ্গে আপনার এই যে
ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন, সার্টিফিকেটের ক্রেডেনশিয়াল, এগুলোর জন্য কিন্তু আমরা ব্লক চেইন প্রয়োগ করতে পারি। সুতরাং আপনার প্রশ্নের যে উত্তর সেটা হচ্ছে গিয়ে ব্লক চেইন শেখানোর জন্য আমাদের কিন্তু এখন মানে খুব উদ্যোগী হওয়া উচিত। এবং এটা কিন্তু শুধু ইউনিভার্সিটি না, এটা কিন্তু আপনি ইন চাঙ্কস, আজকাল তো লাইফ লং লার্নিং। আমি ধরেন ইউনিভার্সিটি পাস হয়ে গেছে, এখন আমি ব্লক চেইনে ঢুকতে চাই, তাহলে আমাকে তো আজকাল তো ইন্টারনেট, ইউটিউবে প্রচুর জিনিস আছে, কিন্তু বাংলাদেশকে সেটা ফ্যাসিলিটেট করতে হবে। যেমন বাংলাদেশে এনএসডিএ আছে, ওই যে এনএসডিএ মানে স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, এবং আই এম শিওর মানে তারাও কিন্তু এইসব 4IR টেকনোলজির উপরে। সুতরাং মানে খুব ব্যাপকভাবে, কিন্তু এই সঙ্গে সঙ্গে আবার তাদের এমপ্লয়মেন্টের কথা চিন্তা করতে হবে, এবং এটা কিন্তু পৃথিবীতে তাই হচ্ছে। সুতরাং এটা আমাদের ইয়াংদের জন্য এটা কোনো সমস্যাই না, শুধু সুযোগ এবং প্রায়োগিক দিকটাকে আমাদের এনশিওর করতে হবে। আমাদের এই ছোট্ট আলোচনার মধ্য থেকে আমরা ব্লক চেইন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। খন্দকার আতিকুর রব্বানী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির মতো প্রতিষ্ঠানগুলোর প্রতারণার দায় নজরদারির দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে বলে জানালেন এ খাতের ব্যবসায়ীরা। ই কমার্স খাতের সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে সিপিডির ভার্চুয়াল আলোচনায় একথা জানান তারা। তবে আইনজীবীরা বলেন, এসব কোম্পানিতে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আইন অনুযায়ী তাদের টাকা সরকারের পরিশোধ করে দেবার কোনো সুযোগ নেই। গ্রাহকদের সাথে ইভ্যালি, ই-অরেঞ্জ সহ বেশ কিছু ই কমার্স প্রতিষ্ঠানের প্রতারণা সারা দেশে আলোচনার ঝড় তুলেছে। প্রতারণার শিকার হওয়া ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরাও নেমেছেন রাস্তায়। তাই পুরো ই কমার্স খাত নিয়েই নড়েচড়ে বসতে হচ্ছে সরকারকে। ই কমার্স খাতের সাম্প্রতিক প্রেক্ষাপট ও করণীয় বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আলোচনা, যাতে এ খাতের ব্যবসায়ীরা বর্তমান এই সংকটের দায় চাপান প্রতিযোগিতা কমিশন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএফআইইউ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপর। সমন্বয়হীনতার পাশাপাশি আইনের প্রয়োগে এসব প্রতিষ্ঠান দায়িত্বশীল অবস্থানে ছিল না বলেই অভিযোগ তাদের। Customers got some signal in the market that, well, this has been kind of validated by central bank, অতএব there is nothing wrong in it. তো সেই জায়গাটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় সেন্ট্রাল ব্যাংক should actually be kind of made a little bit more accountable in terms of oversighting the overall financial transaction, যেহেতু এখানে much more thousands of crore টাকার মানে জিনিসটা হয়েছে। কিছু কিছু কোম্পানির জন্য আপনি দেখবেন কমপ্লেইন কাউন্ট 500, 1000 অথবা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি হয়ে গেছে। দ্য মোমেন্ট, সে ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে কোনো একটা কোম্পানির নামে কমপ্লেইনের সংখ্যা একটা সার্টেন থ্রেশহোল্ডের উপরে চলে যাচ্ছে, তার মানে সামথিং ইজ রং গোয়িং অন উইথ দ্যাট কোম্পানি। তো আমরা কিন্তু ওখানে যদি একটা মনিটরিং সিস্টেম রাখি যে একটা সার্টেন নাম্বারের উপরে চলে গেলে তাহলে আমরা সেই কোম্পানির এগেইনস্টে হয়তো কোনো একটা ইনভেস্টিগেশনের ব্যাপার রাখতে পারি। এটা একটা অপশন হতে পারে। সমন্বয়টার প্রয়োজন ছিল। বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের কথা বলছি, আমরা ভোক্তা অধিকারের কথা বলছি। আমরা ভোক্তা অধিকারে দেখেছি যে গত কয়েক মাসে প্রায় 17,000 না 18,000 কমপ্লেইন জমা পড়েছে। সো এই বিষয়গুলোকে সমন্বয়ের একটা সবচেয়ে বড় অভাব আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের অ্যাড্রেস করার প্রয়োজন রয়েছে ইমিডিয়েটলি, কারণ আমাদের সেই পরিমাণ লোকবল, একটা এত বড় ইন্ডাস্ট্রিকে মনিটরিং করার জন্য গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের ভিতর যে পরিমাণ লোকবল থাকার প্রয়োজন আছে, একটা আলাদা সেক্রেটারি থাকার প্রয়োজন আছে, সেটি কিন্তু গঠন করা এখনো হয়নি। আমরা একটা প্রস্তাব দিয়েছি রিসেন্টলি বা ইকাবের পক্ষ থেকে, সেটি হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে যে সেলটি গঠন করার কথা বলা হয়েছে, সেটিকে আরো শক্তিশালী করার জন্য, আরো লোকবল নিয়োগ করার জন্য, যাতে এই টোটাল ইকোসিস্টেমটাকে সমন্বয় করা যায়। ইভ্যালি সহ অন্য কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা ফেরত পাওয়াটা আইনি প্রক্রিয়া ছাড়া সম্ভব নয় বলে জানান আইনজীবীরা। তবে তাও নির্ভর করবে প্রতিষ্ঠানগুলোর সন্দেহজনক খরচগুলোর কতটুকু সংশ্লিষ্ট খাত থেকে উদ্ধার করা সম্ভব হবে তার উপর। ট্যাক্স পেয়ারের টাকা এই ধরনের যারা নিজস্ব কর্মকাণ্ডে প্রাইভেট ডিসিশনের কারণে ইনভেস্টমেন্টে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা এভাবে বিলি করার ক্ষমতা সরকারের নাই। এটা যদি তো এই ধরনের ইনস্টেন্স যদি তৈরি করা হয়, তাহলে সরকারের সাংবিধানিক দায়িত্ব থাকবে একই সিচুয়েশনে অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকেও ক্ষতিপূরণের। এবং পৃথিবীর কোথাও এরকম জেনারেল পাবলিকের রং ইনভেস্টমেন্টের কারণে ক্ষতিপূরণ দেওয়ার উদাহরণ নাই, এবং সেটা কোনোভাবেই আমাদের সংবিধান সম্মত হবে না। বা পার্লামেন্ট যদি আইনও করে, তাও ওই আইনটাও সংবিধান বিরোধী হবে, কারণ আপনি কোনো অবস্থাতেই ডিসক্রিমিনেট করতে পারেন না। নীতিমালাগুলি আরো বিস্তারিত হওয়া উচিত এবং এগুলোর নীতিমালা একটি দরকার,
কাগজে কলমে, কিন্তু এটার বাস্তবায়ন দরকার। তো এই প্রেক্ষিতে এখন যেই সমস্যাগুলি দাঁড়িয়েছে, আমরা দেখেছি যে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে এবং সেটি খুবই ভালো উদ্যোগ, এবং আমরা আশা করব যে এইটা থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে নীতি নির্ধারকদের পক্ষ থেকে, সেখানে একটা সমাধান বের হয়ে আসবে। কিন্তু ই কমার্স খাত নিয়ন্ত্রণে নতুন আইন না করে বিদ্যমান আইনের বাস্তবায়ন এবং যথাযথ নজরদারির তাগিদ দেন আলোচনার বক্তারা। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।